খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনালে যে দুই দল ফাইনালে উঠবে তাদের লিগ তালিকায় অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হবে ফাইনালের ভেন্যু। এই সিদ্ধান্ত নিল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। লিগ তালিকায় যে ফাইনালিস্টের অবস্থান ভালো ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল, যার অর্থ মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল, কারণ লিগ তালিকায় তারা 1 নম্বর ছিল। গত 15 এপ্রিল লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জয় করে মোহনবাগান এসজি। 22 ম্যাচে 48 পয়েন্ট অর্জন করেছিল তারা, যা আইএসএল এর ইতিহাসে সর্বোচ্চ। মুম্বাই দল তাদের চেয়ে 1 পয়েন্ট কম পেয়ে 2 নম্বরে থেকে এবারে লিগ পর্ব শেষ করেছিল। এই মরশুমে মাত্র 8 পয়েন্ট নিয়ে আইএসএল এর লিগ টেবিলে শেষতম স্থান পেয়েছে হায়দ্রাবাদ এফসি। কিন্তু দলের যা আর্থিক পরিস্থিতি তাতে সামনের মরশুমে দল নামাতে পারবে তো? দীর্ঘদিন ধরে কোচ ফুটবলাররা দল না দেওয়ায় ফিফার নির্দেশে হায়দ্রাবাদকে বড়সড় শাস্তির মুখে ফেলে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সামনে দুটো ট্রান্সফার উইন্ডোতে, প্রথমটা জুন থেকে আগস্ট, দ্বিতীয়টা 2025 সালের জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার অর্থ নতুন করে কোনো ক্লাব থেকে যেমন ভারতীয় ফুটবলার নিতে পারবে না, সেরকম কোনো বিদেশি ফুটবলারকেও সই করানো সম্ভব নয়। ক্রিকেটের ডায়েরি। এখনো আফসোস যায়নি কুলদীপ যাদবের। আইপিএলে এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন কুলদীপ। এর আগে তিনি খেলতেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কেকেআরে খেলা 5 বছরের কথা ভাবলে এখনো আফসোস করেন কুলদীপ। কেন? তিনি বলছেন, কেকেআরে থাকার সময় নিজের দক্ষতা সম্পর্কে সঠিক ধারণা ছিল না তার, সেটা এখন হয়েছে। কেকেআরে থাকাকালীন আমার কোচের দরকার পড়তো, কিন্তু এখন পড়ে না। আমি নিজেই নিজের পরিকল্পনা করি। 2019 সালে মাহি ভাই অবসর নেওয়ার পরও আমার সমস্যা হয়েছিল, কিন্তু এখন অভিজ্ঞতা বেড়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে উঠল বিশ্বকাপ প্রসঙ্গ। তাতে কার্তিক আনন্দের শটান জবাব, আমি প্রবলভাবে আগ্রহী। টি-20 বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় আমার জীবনে আর কিছু নেই। পরক্ষণেই রোহিতকে টেনে তিনি যোগ করেছেন 3 জন অত্যন্ত সৎ, দক্ষ ব্যক্তি রয়েছেন যারা সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপের সেরা দল কি হবে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং অজিত আগারকার। তারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাকে সম্মান জানাবো। শুধু এটুকু বলতে পারি, আমি 100% প্রস্তুত। বিশ্বকাপের বিমানে বসতে যা করণীয় সেটাই করব। হ্যামস্ট্রিং এর চোটের জন্য আইপিএল থেকে দেশে ফিরে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। কথা ছিল চোট ছাড়িয়ে ভারতে ফিরবেন তিনি, কিন্তু তেমনটা হচ্ছে না। গোটা আইপিএলেই তাকে পাওয়া যাবে না বলে ধরে নিয়েছেন খোদ দিল্লির কোচ রিকি পন্টিং। তার কথায় আমার মনে হয় ও এখন আর ফিরবে না। মনে করা হচ্ছে জুনে টি-20 বিশ্বকাপে পুরো ফিট হয়েই নামতে চান মার্শ, তাই এখন নিজের দেশে রিহ্যাবে ব্যস্ত। আইপিএলে ইম্প্যাক্ট ক্রিকেটের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বলেছেন, ক্রিকেট 12 জনের খেলা নয়। এমন বিরক্তি প্রকাশ করলেন মোহাম্মদ সিরাজও। তিনি বলেছেন, ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম এখনই বন্ধ করে দেওয়া উচিত। বোলারদের কাজটা খুব কঠিন হয়ে গিয়েছে। হঠাৎ করে কিছু টিম সুবিধা পেয়ে যাচ্ছে। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলবে উগান্ডা। ভারতের প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার অভয় শর্মা কোচিং করাবেন উগান্ডাকে। এর আগে নানা সময় ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব-19 ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন অভয়। কাজ করেছেন ভারতের মহিলা দলের সঙ্গেও। 4 বছর পরে পাকিস্তান দলে ফিরে এসে উল্লসিত বাঁহাতি জোরে বোলার মোহাম্মদ আমির। তিনি বলেছেন, যেভাবে বাবর আজম এবং শাহিন আফ্রিদি আমার পাশে থেকেছে তার জন্য ওদের কাছে কৃতজ্ঞ। দলের জন্য যে কোনো ভূমিকা পালন করার জন্য আমি তৈরি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যাংক হিসাব হয়তো দ্রুতই কিছু অর্থ যোগ হচ্ছে। রোনাল্ডোর বিশাল সম্পদের পাহাড়ে সেই অর্থযোগ অবশ্য তেমন কিছু নয়। তবে রোনাল্ডোর ব্যাংক হিসাবে সেই অর্থযোগ হবে পর্তুগিজ তারকার একটি অন্যরকম বিজয়। 2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়া রোনাল্ডো ইতালির ক্লাবটি ছাড়েন 2021 সালে। সে বছর তিনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদের জন্য নাম লেখান, তখন জুভেন্টাসের কাছে 97 লাখ ইউরো বকেয়া বেতন হিসেবে দাবি করেছিলেন, কিন্তু জুভেন্টাস সেটা দিতে অস্বীকৃতি জানায়। এরপর বিষয়টি করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। খেলা, অনুশীলন, আবার খেলা। ম্যানচেস্টার সিটির সর্বশেষ সপ্তাহটা এরকমই কেটেছে। 13 এপ্রিল প্রিমিয়ার লিগের ম্যাচ, 17 এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ।
20 এপ্রিল এফএ কাপের সেমিফাইনাল, আবার তারা মাঠে নামবে 25 এপ্রিল প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে। চেলসির বিপক্ষে গতকাল এফএ কাপের সেমিফাইনালে 1-0 গোলে জিতে টুর্নামেন্টটির ফাইনালে ওঠার পর ঠাসা এই সূচি নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। সিটির স্প্যানিশ কোচ এমন অভিযোগ করেছেন যে এটা এ সপ্তাহে শুধু তার দলের সঙ্গেই হয়েছে। ইপিএল টেবিলে শীর্ষস্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে তিনটি দলের, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। কোনো পক্ষেই একে অপরকে একচুল জমি ছাড়তে নারাজ। উলফসের বিরুদ্ধে 2-0 গোলে জিতে সিটিকে টপকে 1 নম্বরে উঠে এসেছিল আর্সেনাল। তাদের পয়েন্ট 33 ম্যাচে 74। ফুলহ্যামকে 3-1 গোলে হারিয়ে সিটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে 3 নম্বরে ঠেলে দিল লিভারপুল। 33 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে তারা উঠে এলো দ্বিতীয় স্থানে। আর্সেনালের সঙ্গে পয়েন্ট সমান হলো, গোল পার্থক্যে পিছিয়ে লিভারপুল। আলেকজান্ডার আর্নল্ডের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল লিভারপুল, যদিও প্রথমার্ধের সংযুক্তির সময় সেই গোল শোধ করে দেয় ফুলহ্যাম। ইপিএল জয়ের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ত লিভারপুল, তাই বিরতির পর আরও গোলের লক্ষ্যে মরিয়া আক্রমণে ওঠেন কোডি গাকপো, লুই ডিয়াজরা। 53 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল রায়ান গ্রেভেনবার্চের। 72 মিনিটে ডিয়েগো জোটা গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন। দুটো গোল করলেন, বাকি গোলও তার অ্যাসিস্ট। ইন্টার মায়ামি দর্শকদের আবার মাতিয়ে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা কিংবদন্তি ফুটবলারের জাবুতে মুগ্ধ অনুরাগীরা। ফ্লোরিডায় মেজর লিগ সকারে মেসির দল ইন্টার মায়ামি 3-1 গোলের ব্যবধানে জয়ী নাসভিলের বিরুদ্ধে। ম্যাচের শুরুতেই 2 মিনিটে ফ্রাঙ্কো নেপ্রি আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল নাসভিল, যদিও 11 মিনিটে সমতা ফেরান মেসি। 3-0 গোলে এগিয়েও যে ম্যাচ হারার পর্যায়ে পৌঁছানো যায় তা ম্যানচেস্টার ইউনাইটেডকে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। এফএ কাপের সেমিফাইনালে কোভেন্ট্রি সিটির বিরুদ্ধে 70 মিনিট অবধি এগিয়ে থেকেও বাকি 20 মিনিটে 3 গোল হজম করলো তারা, যদিও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়নি। ট্রাইবেকারে 4-2 গোলে জিতে ফাইনালে উঠেছে ম্যানইউ। সেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি আগামী 25 মে টুর্নামেন্টের ফাইনালে খেলবে। টুকরো খবর। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন ভারতের নামী কুস্তিগির ভিনেশ ফোগাট। কিরগিজস্তানে অনুষ্ঠিত এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে মহিলাদের 50 কেজি বিভাগে ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অলিম্পিকে ছাড়পত্র পেয়ে গেলেন ভিনেশ। জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে উত্তাল আন্দোলনে অংশ নিয়েছিলেন ভিনেশ। সম্প্রতি অভিযোগ করেছিলেন তিনি যাতে অলিম্পিকে অংশ নিতে না পারেন তার চক্রান্ত হচ্ছে। অবশেষে সমস্ত সংশয় সরিয়ে অলিম্পিকে যাচ্ছেন ভিনেশ। এদের নিজের বিভাগে ফাইনালে উঠে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন আনসু মালিক এবং অনূর্ধ্ব 23-এ বিশ্ব চ্যাম্পিয়ন ঋতিকাও। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়ে অলিম্পিকে ছাড়পত্র পেয়েছিলেন অন্তিম পঙ্ঘাল। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের অন্যতম দাবিদার তিনি, আর এবার ভারতীয় টিটি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন সৃজা আকুলা। কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হওয়া সৃজা 1 নম্বরে ওঠায় এক ধাপ নিচে 2 নম্বরে নেমে গেলেন মনিকা বাত্রা। আইটিটিএফ প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে সৃজা 38 নম্বর জায়গা পাওয়ার পরেই তার এই উত্থান। অন্যদিকে মনিকা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেমেছেন 39-এ। 25 বছর বয়সী সৃজা এই বছর দুরন্ত ছন্দে আছেন। গোয়াতে ডব্লিউটিটি স্টার কন্টেন্ডার প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পাশাপাশি জানুয়ারিতে ডব্লিউটিটি ফিডার কর্পস ক্রিস্টি এবং মার্চে ডব্লিউটিটি ফিডার বেইরুটে শিরোপা জিতেছেন। এর আগে 2022 সালে কমনওয়েলথ গেমসে অভিজ্ঞ টিটি খেলোয়াড় শরৎ কমলের সঙ্গে মিক্সড ডাবলসে সোনা জিতেছিলেন তিনি। অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল তুলতে দারুণ ভূমিকা রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। লীলের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে 2টি পেনাল্টি ঠেকিয়ে দলকে তিনি 4-3 গোলে জিতিয়েছেন। অ্যাস্টন ভিলা সেমিফাইনালে উঠলেও আগামী 2রা মে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে খেলতে পারবে না। 2022 কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারের বিরুদ্ধে দেখিয়ে আর্জেন্টিনাকে জেতানো মার্তিনেজ। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী গোলকিপারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা, কারণ কনফারেন্স লিগে কোয়ার্টার ফাইনাল 2 লেগ মিলিয়ে তিনি 3টি হলুদ কার্ড দেখে ফেলেছেন। অস্ট্রেলিয়া সফরে বিশ্রীভাবে পরাজিত হয়েছিল ভারতীয় হকি দল। 5 ম্যাচের সিরিজের ফল ছিল 0-5। এই হার বলে অলিম্পিকের প্রস্তুতি শুরু করেছে ভারত। বেঙ্গালুরুর সাইয়ে শুরু হলো ক্যাম্প, চলবে 13 মে পর্যন্ত। শিবিরে আছেন 28 জন। এরপর হকি প্রো লিগে খেলবে ভারত। স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টনে সোনা জিতলেন ভারতের তরুণ। ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন স্বদেশীয় সুকান্ত পদমকে। ম্যাচের ফল তরুণের পক্ষে 21-13, 16-21, 21-16। সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন সুহাল জ্যোতিরাজকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন পদম, তবে ফাইনালে তিনি সেই ছন্দ ধরে রাখতে পারেননি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বের লড়াইয়ে জয়ের লক্ষ্য নিয়ে ভুবনেশ্বরে গিয়েছিল লিগ শিরোপা মোহনবাগান। কোচ আন্তোনিও লোপেজ হাবাস চেয়েছিলেন ভারতীয় ফুটবলে সবুজ মেরুন শিবিরের দাপট অক্ষুণ্ণ রাখতে, কিন্তু ওড়িশা এফসির কাছে প্রথম পর্বের সেমিফাইনালে 1-2 গোলের ব্যবধানে হেরে গেল মোহনবাগান। সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আগামী 28 এপ্রিল যুব ভারতীতে আবার মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচে 2 গোলের ব্যবধানে জিততে পারলে আইএসএল ফাইনালে উঠবে মোহনবাগান। 1 গোলের ব্যবধানে ওড়িশাকে হারাতে পারলেও আশা থাকবে সেক্ষেত্রে সেমিফাইনালে ফয়সলা হবে টাই ব্রেকারে। নতুন মরশুমে গোলরক্ষক পজিশন শক্তিশালী করে নিল ইস্টবেঙ্গল। প্রভুসকান গিল গত বছর ধারাবাহিকভাবে ভালো খেলেছেন, তবে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে কমলজিৎ সিং এর উপর একদম ভরসা করতে পারছিল না ইস্টবেঙ্গল।
আইএসএলের শেষ ম্যাচে মাঠে নামে তিনি বেশ কিছু ভুল করেছিলেন, তাই ইস্টবেঙ্গল চেষ্টা করছিল বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে দলে পেতে। শেষ মরশুমে চেন্নাই এফসির হয়ে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে বেশ ইতিবাচক কথাবার্তা হয়েছে। অবশেষে ইস্টবেঙ্গল সূত্রের খবর, লাল হলুদের চুক্তিপত্রে সই করে দিয়েছেন দেবজিৎ। 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে আরও 2 বার লাল হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।